বিনা সুদে 1 লাখ থেকে কোটি টাকার ঋণের প্রলোভন, হাজারো মানুষ জড়ো করার পরিকল্পনায় অহিংস গণ অভ্যুত্থান নামের চক্র, সন্ধান পায়নি পুলিশ। ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়িত হবেই বললেন রিজওয়ানা। বুটেক্স এবং পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র তেজগাঁও, আহত অর্ধশত, পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ফের 3 দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো বিগত সরকারের মন্ত্রী আমু ইনু সহ 4 জনকে। কর্ণফুলী টানেলের অতিথিশালা এখন ভুতুরে বাড়ি, 450 কোটি টাকা পানিতে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে, জানালো সেতু বিভাগ। ঘূর্ণিঝড় বার্টের আঘাতে যুক্তরাজ্যে নিহত 5, বন্যায় প্লাবিত শত শত বাড়িঘর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও বলিভিয়াতেও ব্যাপক বন্যা। এবং অ্যান্টিগা টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ 9 উইকেটে 269, তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে 181 রানে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বিনা সুদে মিলবে 1 লাখ থেকে কোটি টাকার ঋণ, তবে তার আগে নিতে হবে শাহবাগে অবস্থান। এমনই প্রলোভন দেখিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো করার পরিকল্পনা এঁটেছিল অহিংস গণ অভ্যুত্থান নামে একটি চক্র। যদিও এখনো তাদের সন্ধান পায়নি পুলিশ। ফেরত পাঠানো হয় ঋণ পাবার আশায় টিএসসিতে আসা সাধারণ মানুষদের। নাইমা আল জিকোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় শরবত বিক্রি করেন আলাউদ্দিন নামে এই ব্যক্তি। দেশ থেকে লোপাট হওয়া অর্থ ফেরত আনা ও সেই অর্থের মধ্যে 1 লাখ থেকে 1 কোটি টাকা বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায় অহিংস গণ অভ্যুত্থান নামে একটি সংগঠন। এজন্য 1 মাস আগে ফর্ম পূরণ করা হয়। একই অবস্থা দর্জির কাজ করা ফাতেমা সহ আরো অনেকের। সবাই এসেছেন বিনা সুদে ঋণ পাবার আশায়, ঘটাবেন গণ অভ্যুত্থান। ফর্ম দিব, ফর্ম দিলে আপনাকে টাকা জানানো হয়েছে, 1 লক্ষ করে টাকা দেবো, ব্যবসা করতে দেবো। দরিদ্র মানুষের লেগে আমরা খুলছি, 1 লাখ করে টাকা দেবো, মাসে 1000 করে 2000 করে কাটটা নিব। বলছি যে আমাদের নিয়ে কোথাও একটা ওনাদের অফিসে নেওয়া কথাবার্তা বলবে, আমার সাথে একটা মিটিং হবে, এরকম কিছু। 25 তারিখে যাইবেন আপনারা যাই হাজির হইবেন, আমরা আপনাকে 1 লাখ করে টাকা করব। আমরা অনেক দূরের থেকে ফর্ম দিছে না, আমরা সবাই গ্রামের মানুষ তো বুঝেন না বাপ, সবাই নাম দিছি 1জন 2জন করে। এমন ঘটনায় রাত থেকেই সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের সাহায্য নিয়ে টিএসসিতে আসা পরিবহনগুলো ফেরত পাঠান তারা। তাৎক্ষণিক ছেলে মেয়েদের সাথে পরামর্শ করে আমরা সবাই মিলে দ্রুত কি করা যায়, প্রায় 500রও অধিক গাড়ি ঢাকার বিভিন্ন স্থান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, তবে এর নেপথ্যে কারা আছেন তা এখনো জানা যায়নি। আমরা মানুষকে বুঝাই দিচ্ছি যে না, এই ধরনের কোনো সরকারিভাবে অনুমতিও নাই বা এই ধরনের কোনো সমাবেশের কার্যক্রম শাহবাগে নাই। সাধারণ মানুষ যাতে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়, সেজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানায় পুলিশ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার এই আবেদন করা হয়েছে এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির উপর আজ শুনানি হতে পারে বলে রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে। প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রুল সহ নির্দেশ দেন। উচ্চ আদালতের এই আদেশের পরই আন্দোলন করছে ইঞ্জিন চালিত রিকশা চালকরা। একই সঙ্গে হাইকোর্ট এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফিটনেসবিহীন গণপরিবহন বন্ধে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিবেশের স্বার্থে তা বাস্তবায়নে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্ট বুয়েট এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বুয়েট কর্তৃক আয়োজিত প্ল্যানিং উইক সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বলেন, জনগণের কাছে রাজুকের ইমেজ বিন্দু মাত্র পজিটিভ না। দুর্নীতি আর হয়রানির ভয়ে মানুষ সেখানে যেতে ভয় পায়। তাই রাজুককে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে সেবাগুলো জনবান্ধব করার আহ্বান জানান উপদেষ্টা। আরো বলেন, স্মার্ট সিটি গড়ে তুলতে হলে পরিকল্পনা করে এগোতে হবে। কোন মানুষ রাজুকে যাইতে হবে, সে যা দোয়া দরুদ জানে সব পড়ে যায়। রাজুকে গেলে নর্মাল সার্ভিস ডেলিভারি পাবে, এইটা কি কোনোদিন হয়? কোনোদিনও হয় না। আমরা বুঝবো না, কারণ আমরা তো আপনাকে ফোন করে একটা কাজ করাই ফেলি, এখনো করাই, আগেও করাই। কিন্তু যারা সাধারণ নাগরিকেরা যায় তাদের জন্য আপনার সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজধানীতে বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীরা জানায়, রবিবার রাত 10টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুটেক্সের একটি হল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কাছাকাছি দূরত্বে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্স। রবিবার রাতে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, চলে ইট পাটকেল নিক্ষেপ, আক্রমণ পাল্টা আক্রমণ। ইট পাটকেলের পাশাপাশি সংঘর্ষে ব্যবহার করা হয় লাঠি ও কাচের বোতল। এ সময় আহত হন প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আমাদেরকে বলতেছে যে তোমরা কে, আমরা বলছি যে আমরা পলিটেকনিকের। বলার পর বলে চলে যাইতে, আমরা চলে আসতে নিছি, তখন বলে যে বাইরা। এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায়, তার এই জন্য এই ঝামেলাটা হয়েছে আর কি। মোতাই হলের সামনে ওরা প্রথমে ঢিল মারছে আমাদের উপর, এরপরে হামলা শুরু হয়েছে। আমরা কিছু বুঝি না। ঘটনা সামাল দিতে এক পর্যায়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। সাথে থেকে ডেল মারতেছে, আমরা বারবার বলছি যে ভাই কোন ডেল দেন না, আহত হলে তো আমাদের ভাইরাই হবে। এখানে কিন্তু মনে হয় আমাদের একটা পলিটিক্স চলতেছে, কিন্তু আমাদের কিছু কারোরই কিন্তু দোষ নাই। কিন্তু ওরা সেটাই বুঝতেছে না যে আমাদের ভাইদেরকে শুধু আমরা আহত হচ্ছি, আমরা নিজেরাই হসপিটালে যাচ্ছি। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চান না তারা। তৃতীয় কোনো পক্ষের উস্কানিতেই এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাদের। এরকম তৃতীয় পক্ষের একটা ব্যক্তি এসে উস্কানি দিল, আমরা সেই উস্কানিতে কাজ করলাম। আসলে আমরা লজ্জিত, আমি দুই ক্যাম্পাসের পক্ষ থেকে লজ্জিত। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, এলাকার মানুষ বিভ্রান্ত হলো। সুষ্ঠুভাবে 2বার গেছি সমাধানের জন্য, লাস্টবার ও আমার মাথা বাড়ি দিয়ে আমার মাথা ফুলে বানাইছে। বুটেক্সের এই শিক্ষক বলছেন, উভয় প্রতিষ্ঠানেরই প্রিয় শিক্ষার্থীদের কারো রক্তই দেখতে চান না তারা। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় ছাত্ররা তারা বোঝে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাদের সময় আছে, তারা বোঝে, কারোর কথায় প্রলোভিত না হয়ে সঠিক সিদ্ধান্ত তারা নেবে। শেষ রাতের দিকে পরিস্থিতি অনেকটা শান্ত হলেও পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স হলগুলোতে থমথমে পরিবেশ বিরাজ করে। আবার সংঘর্ষ সৃষ্টির আশঙ্কা থেকে বিশেষ নজরদারির আহ্বান জানায় উভয় পক্ষ। সকলে মিলেমিশে শিক্ষাজীবন পার করবেন বলেও প্রত্যাশা তাদের। জুবার সানি, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হকিনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার সকালে তাদের প্রত্যেককে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে বলেন, আন্দোলন দমনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালাতে সাবেক আইজিপি নির্দেশ দিয়েছেন, তাই তাকে পুনরায় রিমান্ডে নিলে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে চোখ রাঙায় শুনানির সময় বাজে মন্তব্য করা সহ অশোভন আচরণ করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে। আদালত অভিপক্ষের শুনানি পর তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করে। সাবেক প্রেসিডেন্টের সহযোগী হাসানুল হক ইনু, তাকে 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এটা একটি হত্যা মামলা। এই মামলা আজকে গ্রেপ্তার দেখানো হয় সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। বিতর্কিত 3টি নির্বাচনে নানা অনিয়মের গ্লানি ঘোচাতে পথ চলা শুরু করল নতুন নির্বাচন কমিশন। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবগঠিত এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 5 কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এ সময় জনগণের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। জাল ভোট কিংবা রাতের ভোটের মতো বিতর্কিত 3টি নির্বাচন শেষে অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। সেই অঙ্গীকার নিয়ে শপথ নিলেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনার। এ সময় তাদের স্বাগত জানান সুপ্রিম কোর্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। দুপুর 1:30টার দিকে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমদ। এরপর একই সাথে 4 নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সবার সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। বলেন, ভোটের জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায়। কথা বলেন নির্বাচনের তারিখ নিয়েও। ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। কোথায় কোথায় রিফর্ম দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। দেশের মানুষ তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. বলেন, আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে চলমান বিতর্ক শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। গত 21 নভেম্বর ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচন কবে হবে তা শুধুমাত্র প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার। রাষ্ট্রপতি 5 জনকে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। নির্বাচনের ডেট অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকেই দেওয়া হবে। তো বাকিগুলা বা বাকি যারা বলেছে তারা হয়তো নিজেদের মতামত
হতে পারে এরকম একটা হতে পারে, বাট এখনো পর্যন্ত কংক্রিট না। নিয়মিত সম্পাদকের বিষয়টা যেমন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো বিষয় যদি এরকম সরকারের নজরে আনা হয় বা সরকার তাহলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নজরে নাও আনা হয়, আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে। ম্যানুয়ালি এই তালিকাটা অনেক দীর্ঘ, এই তালিকাটা সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে। চট্টগ্রামের কর্ণফুলী টানেলকে ঘিরে বিলাসবহুল 7 তারকা মানের নির্মাণ হওয়া অতিথিশালা এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। নির্মাণ কাজ শেষ হলেও একদিনের জন্য চালু হয়নি আনোয়ারার পার্কিচরে নির্মিত এই অতিথিশালা। নগর বিশ্লেষকরা বলছেন 450 কোটি টাকায় নির্মিত এই বিলাসবহুল অতিথিশালা কোনো কাজে আসবে না। তবে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে বললেন সেতু বিভাগ। কর্ণফুলী টানেল এলাকা ঘুরে এসে রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের আনোয়ারার পার্কি সৈকত এলাকায় বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেতু বিভাগ। তাই 450 কোটি টাকায় নির্মিত এই অতিথিশালাটিতে রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত 31টি বাংলো। এর মধ্যে একটি ভিআইপি বাংলো নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সফরের কথা মাথায় রেখে। সামনে সুইমিং পুল সহ এমন কিছু নেই যা এই বিলাসবহুল অতিথিশালায় পাওয়া যাবে না। 31টা আছে বাংলা, আর ভবন একটা সিকিউরিটি ভবন আছে, সিকিউরিটি থাকার জন্য একটা বিল্ডিং আছে, কনভেনশন সেন্টার আছে একটা, মসজিদ আছে একটা বড় মসজিদ। এই অতিথিশালা নির্মাণে বেড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয়, যেটি এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। কর্ণফুলী টানেলকে ঘিরে একের পর এক সাগর পাড়ে নির্মাণ করা হয়েছে অতিথিশালা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্পের কারণে দেশের টাকা হরিলুট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ওখানে হয়তো একটা বা দুইটা ঘর থাকতে পারতো, এই জায়গায় যে বিশাল ব্যয়বহুল একটা প্রকল্প করেছে, এই ধরনের প্রকল্পগুলো করা অন্যায়, এটা দেশের টাকার অপচয়। এখন কিছুটা হলো এটার ব্যয় উদ্ধারের জন্য এটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিনা, এটা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাটাই সমীচীন হবে। সেতু বিভাগের এই কর্মকর্তা বলছেন দ্রুত সরকারি ও বেসরকারিভাবে এই অতিথিশালা পরিচালনার দায়িত্ব দিতে পারলে লোকসান কমে আসবে। পুরো সার্ভিস এরিয়াটা আমাদের কনস্ট্রাকশন শেষ হয়েছে। আমরা এখন বিবে থেকে এটা লিজ দেওয়ার জন্য, লং টার্ম লিজ দেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। তো আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। টানেল দিয়ে গেল অক্টোবর মাসে দৈনিক গড়ে 3500 যানবাহন চলাচল করেছে। অথচ প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল টানেল চালু হলে দিনে 20,719টি যানবাহন চলবে। যানবাহন চলাচল কম হওয়ায় টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের ব্যয় উঠছে না। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে?
বেশি পেলে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেলে live like you mean it, rise and live like you mean it. কি ধোঁয়া ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। আমি সেলফিন ইনস্টল করছি, আপনি যে কোনো অ্যাপ থেকে টাকা পাঠাতে পারবেন। সেলফিন অ্যাপে যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায় খুব সহজে। সেলফিন, আগামীর ব্যাংকিং। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। অ্যাকশন! ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু, আমিও যাই ওয়ালটনের শোরুমে। ব্যাকআপ! মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জম্মন ইঞ্জিনিয়ারের ডাক দে। 2.2। আরে RFL SWR দিবা না? স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। অটোরিকশা চালকদের সঙ্গে বৈঠকে বসেছেন ডিএমপি কমিশনার, সেখানে আছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। জিকো, বৈঠক নিয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে?
আমাদের অনেক কিছু আছে স্যার, আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে তানিয়া জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু অটোরিকশা চালকরা যাতে তাদের বৈধতা দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু আন্দোলন করে আসছিল এবং আজকে কিন্তু ডিএমপি কমিশনার তাদের সাথে এই ডিএমপি হেডকোয়ার্টারের সদর দপ্তরের যে অডিটোরিয়ামটা রয়েছে বৈঠকে বসেছেন এবং এখানে অটোরিকশা চালক এবং মালিকদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু তারা হলো ডিএমপি কমিশনের কাছে জানাচ্ছেন। তারা হলো এর পাশাপাশি দাবিও জানিয়েছেন যাতে ফিডার রোডগুলো চালু করে দেওয়া হয়, ড্রাইভার এবং যেই অটোরিকশাগুলো আছে প্রত্যেকটির যাতে লাইসেন্স দিয়ে বৈধতা দেওয়া হয় সেই বিষয়টাও কিন্তু ডিএমপি কমিশনারকে জানিয়েছেন। তো যেমনটি জানেন যে এই বিষয়ে উচ্চ আদালতে একটি রায় আসলে ঝুলন্ত অবস্থায় রয়েছে, সেটি হওয়ার পরে আসলে ওনাদের পরে আবারও বৈঠকে বসবেন বলে প্রাথমিকভাবে আমাদের গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এখন পর্যন্ত কিন্তু বৈঠক চলছে। ওনাদেরকে যেটি বোঝানোর চেষ্টা করছেন এই ধরনের আন্দোলন আসলে করে মানুষকে আসলে না করে এই আলোচনার মাধ্যমে যাতে সমাধান করা যায় সেই বিষয়টা আসলে নিশ্চিত করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়, হয়রানিগুলো হয়, সেগুলো আসলে কিভাবে বন্ধ করা যেতে পারে বা কমানো যেতে পারে সেই বিষয়টিও কিন্তু আসলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে আসলে উঠে আসবে বলে কিন্তু আলোচনা এখন পর্যন্ত এটি হলো হয়েছে। এছাড়া হলো যারা অটোরিকশা চালক এবং মালিকরা রয়েছেন তারা হলো আরও একটি দাবি করেছেন যে রোড ক্রসিং এর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পয়েন্ট যাতে করে দেওয়া হয়, যে সেই সমস্ত নির্দিষ্ট পয়েন্টে যাতে অটোরিকশাগুলো রোড ক্রস করে অন্য সড়কে যেতে পারে সেই ব্যবস্থা যাতে করা হয় এমন কিন্তু দাবি জানানো হয়েছে। পাশাপাশি চাঁদাবাজির যে বিষয়গুলো সেগুলো যাতে বন্ধ করা হয় সেই বিষয়টিও কিন্তু পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে চাঁদাবাজি যাতে না হয় সেই বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্যটা নিয়ে। জিকো, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। এক্সেলেন্স ইন কোয়ালিটি। রমজানে ভোজ্য তেল ও খেজুরের দাম স্থিতিশীল রাখতে এবার আগে ভাগে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রমজানে খেজুরের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম আয়কর কমিয়েছে এনবিআর। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। বলছেন বছরব্যাপী সময়োপযোগী এমন পদক্ষেপ কার্যকর থাকলে উত্তাপ কমবে দ্রব্যমূল্যের। তবে বাজার সিন্ডিকেটের কাছে শেষ পর্যন্ত এসব উদ্যোগ পরাস্ত হবে কিনা তা নিয়ে এখনো শঙ্কায় ক্রেতা বিক্রেতারা। আরো জানাচ্ছেন মৌরিন মৌ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেকদিন ধরেই নাভিশ্বাস জনজীবনে। আয় ব্যয়ের হিসাব মেলাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন জনসাধারণ। নানান উদ্যোগেও হাসি ফুটছে না স্বল্প আয়ের মানুষের মুখে। পরিবর্তিত পরিস্থিতিতে নানামুখী সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এরই মধ্যে রমজান সামনে রেখে অর্থনৈতিক ক্ষত কাটাতে চাহিদার শীর্ষে থাকা ভোজ্য তেল এবং খেজুরের দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ৩ মাস আগেই এই দুই পণ্য সহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি শুল্ক 25% কমিয়ে 39% আনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন করে বৃহস্পতিবার খেজুর আমদানিতে শুল্ক ও আগাম আয়কর কমানো হয়েছে। যদিও শুল্ক কমানোর বিষয়ে এখনো জানেন না খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। সামনের দিকে বোঝা যাবে যে কতটুকু এটার সুফল পাওয়ার জনগণ সেটা দেখব। আগে দেখতে হবে আপনার এলসি কারা করে, ওরে আপনার সিন্ডিকেট করে। ভোক্তাদের কাছে শুল্ক কমানোর এমন খবর স্বস্তির হলেও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এর সুফল মিলবে কিনা তা নিয়ে আশঙ্কাও আছে তাদের। যে সরকারে আসুক যত কিছু করে চেষ্টা করে দেখা গেছে সিন্ডিকেটের কাছে সবকিছু হার মানা যায়। মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একটু যদি সাশ্রয় হয় তাহলে আমাদের ভালো হয়, আমাদের ইনকামটা যেরকম চলতে সুবিধা হয়। শুল্ক কমানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই অর্থনীতিবিদ। বলছেন বছরব্যাপী পরিস্থিতি বিবেচনায় এমন উদ্যোগ কার্যকর থাকলে উত্তাপ কমতে পারে দ্রব্যমূল্যের। শুধুমাত্র কিন্তু ভোজ্য তেল বা খেজুর নয়, বরং এর পাশাপাশি ছোলার আমদানিতেও এরকম চিন্তাভাবনা করা হচ্ছে। যথেষ্ট পরিমাণ মজুদ থাকলে তখন কিন্তু আর কেউ
অজুহাত দেখাতে পারবে না। নিত্যপণ্যের দাম নিয়ে কারওয়ান বাজার মালিক সমিতি বলছে, গোডাউন না থাকায় মাল মজুত করার কোনো সুযোগ নেই খুচরা ব্যবসায়ীদের। দোকানে মূল্য তালিকা বাধ্যতামূলক করার পাশাপাশি চলছে বাজার তদারকি। আমাদের এখানে বড় ধরনের কোনো গোডাউন নাই, আর যার জন্য এখানে সিন্ডিকেট বলতে এরকম পাওয়া যায় না। প্রতিদিনই এরা মাল কিনে মাল বেচে। নিত্যদিনের চাল ডাল আলু পেঁয়াজের হিসাব মেলাতেই যেখানে হিমশিম খায় সাধারণ মানুষ, সেখানে ইফতার কিংবা সেহরিতে খেজুর ছোলার যোগান দেওয়া অনেক সময়ই বিলাসিতা হয়ে ওঠে নিম্ন আয়ের মানুষের। প্রতি বছর রমজানের আগে এমন নানা উদ্যোগের কথা বলা হলেও বাজার সিন্ডিকেটের কাছে পরাস্ত হয় সব পরিকল্পনা। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় খেটে খাওয়া মানুষ। তাদের প্রত্যাশা, উচ্চ মুনাফার প্রতিযোগিতার নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করবে নতুন এই সরকার। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। শীতকালীন সবজির উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়লেও কমেনি অধিকাংশ সবজির দাম, বরং কিছু সবজির দাম বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বাজারে শীতকালীন সবজির সরবরাহ আপনি কেমন দেখছেন, আর ক্রেতাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, দাম নিয়ে কি বলছেন তারা? তানিয়া, শীতকালীন সবজি সরবরাহ বেশ বেড়েছে গত সপ্তাহের তুলনায়। যেহেতু শীতকালীন সবজির ভরা মৌসুম, যার কারণে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে বগুড়ার হাটে বাজারে। দামও মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। তবে যেহেতু শীতকালীন মৌসুম চলছে, ক্রেতারা বলছে যে এই মুহূর্তে যে কপির দাম 30 থেকে 40 টাকা থাকার কথা, সেটা কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি। এছাড়া বেগুন 60 থেকে 70 টাকা, সিম রয়েছে 100 টাকা থেকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নতুন আলু এসেছে বাজারে, সেই নতুন আলু 160 টাকা এবং 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পাকড়ি এবং সাদা জাতের। আর পুরাতন যে আলু, সেইটার সিজনের শেষ সময়ে থাকার কারণে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে 75 টাকা কেজি খুচরা বাজারে। কোথাও কোথাও সেটা 80 টাকাও বিক্রি হতে দেখেছি আমরা। চলতি মৌসুমে আলুর দাম সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বগুড়ায়। এছাড়া কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে, কাঁচামরিচ 60 থেকে 80 টাকা, এবং অন্যান্য যে সবজি সেগুলোর দাম কিন্তু স্বাভাবিকই রয়েছে বা গেল 15 দিন ধরে স্থিতিশীলই রয়েছে। দাম আরও কমবে যদি সরবরাহ আরও বাড়ে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সাভারের নাজমুলের কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বগুড়া থেকে জানাচ্ছিলেন, শীতকালীন সবজি কিন্তু বাজারে প্রচুর এসেছে, তারপরেও কিন্তু দাম সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে, এবং কিছু কিছু পণ্য কিন্তু এখনও 100 টাকার উপরে বিক্রি করা হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে প্রচুর সবজি কিন্তু বাজারে রয়েছে। 60 টাকা পাতাকপি এবং বেগুন 80 টাকা। এই যে করলা বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি, এবং সিম বিক্রি করা হচ্ছে 100 টাকা, এবং 120 টাকা মরিচ, 150 টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে টমেটো, আর পাতাকপি এখানে 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আপনার সাথে যদি একটু কথা বলি যে এই করলা, মরিচ এবং সিম। করলা হলো 100 টাকা কেজি, মরিচ হলো 120 টাকা, আর সিম হলো 100 টাকা। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে, এবং আমরা যদি একজন সাধারণ ভোক্তার সাথে একটু কথা বলতে চাই, বাজার করতে এসেছেন, এখনও তো 100 টাকা কেজি এই সময়ে কিনতে হচ্ছে, দাম বেশি না কম? এখন মোটামুটি একটু কমই আসছে। আগে তো যে দাম ছিল, এখন ওই ফলকে অনেক কিছু কমছে দামটা। ধন্যবাদ। শুনছিলেন এখানে কিন্তু এখন লাউ বিক্রি করা হচ্ছে এখানে 70 টাকা পিস। এভারেজে আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে দাম বেড়েছে। আপনার সাথে একটু কথা বলি, এই টমেটো কত করে বেচছেন? 160 টাকা কেজি। 160 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন, এখনও টমেটো 160 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, এবং যেভাবে আসলে তুলনামূলক যেভাবে দাম কমার কথা, সেভাবে এই সময় কিন্তু এখনও কমছে না, এবং এখনও যেসব নিত্য প্রয়োজনীয় সবজি এবং। নাজমুল, ধন্যবাদ আপনাকে শীতকালীন সবজির বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত থাকার জন্য। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বস না কিনলে লস।
স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে অর্থ বাণিজ্যের খবর। পরিবহন কর্তৃপক্ষের সাথে সমঝোতা না হওয়ায় বেনাপোলের সাথে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সারা দেশের পরিবহন যোগাযোগ। পরিবহন কর্তৃপক্ষের দাবি, বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল পর্যন্ত সকল এসি বাস চলাচলের অনুমতি দিতে হবে। সকল নন এসি বাস বেনাপোল পৌর টার্মিনাল থেকে ছাড়তে তাদের আপত্তি নেই। রবিবার এই দাবি নিয়ে যশোরের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পেয়ে ধর্মঘট অব্যাহত রেখেছেন পরিবহন মালিকরা। ধর্মঘটের কারণে ভারত ফেরত ও ভারতগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। কলকাতা থেকে পেট্রাপোল বর্ডার পর্যন্ত বাস বন্ধ থাকায় কলকাতায় আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের স্টর্ম বার্টের ভয়াবহ আঘাতে অন্তত 5 জনের প্রাণহানি হয়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনা। বন্যায় তলিয়ে গেছে ওয়েলসের শত শত বাড়িঘর। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বলিভিয়াও। একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও। স্টর্ম বার্টের ভয়াবহ আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা যুক্তরাজ্য। ঘটেছে ভূমিধসের ঘটনা। এরই মধ্যে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। ওয়েলসের শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে বন্যায়। যান ও বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রবল ঝড়ের পরও ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে এখনও জারি রয়েছে শতাধিক বন্যা সতর্কতা। ভারী বৃষ্টিপাতের কারণে বলিভিয়াতেও নদী উপচে পড়ে লাপাজের উপকণ্ঠে প্লাবিত হয়েছে বাজো লোজেতার আশেপাশের এলাকা। নিজেদের বাড়িতে আটকা পড়েছে বহু মানুষ। বন্যায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 40টিরও বেশি বাড়ি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রোববার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিলেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্স। জাতীয় সরকার হিসেবে সাহায্য প্রদান করতে এসেছি। আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরুদ্ধারে প্রয়োজনীয় সমস্ত কাজ করছি। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টিতেও গেল 3 দিন ধরে রেকর্ড বৃষ্টিতে এবং বায়ুমণ্ডলীয় ঝড়ের কারণে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। চলছে উদ্ধার কাজ। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 181 রানে পিছিয়ে বাংলাদেশ। 9 উইকেটে 269 রান তুলে ফলো অন এরায় টাইগাররা। ক্রিজে আছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এর আগে 9 উইকেটে 450 রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। অ্যান্টিগায় তৃতীয় দিনটা রাঙাতে পারলেন না টাইগার ব্যাটাররা। ক্যারিবীয় পেসারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের। সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়েছেন মুমিনুল হক, লিটন দাস, মেহেদী মিরাজ ও জাকের আলী। আগের দিনের 2 উইকেটে 40 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দেখে শুনেই খেলছিলেন শাহাদাত হোসেন ও মুমিনুল হক, তবে পার্টনারশিপ বড় করতে পারেননি। স্কোরবোর্ডে 26 রান যোগ হতেই কেমার রোচের সুইংয়ের কাছে হার মানেন শাহাদাত দীপু। আউট হন 18 রানে। লিটন দাসকে সঙ্গী করে ভালোই এগুচ্ছিলেন মুমিনুল হক, তবে টেস্ট ব্যাটারের খেতাব পাওয়া মুমিনুল নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্যারিয়ারের 21তম 50 দেখা পেলেও ইনিংস লম্বা করতে পারলেন না। লিটনের সাথে 62 রানের জুটি করে লেগ বিফোরের ফাঁদে পড়েন মিস্টার হক।
মিরাজকে সঙ্গ দিতে পারেননি লিটন দাস। বাঁহাতি এই ব্যাটার বড় ইনিংস খেলার ইঙ্গিত দিলেও সামারা জোসেফের বল বুঝতেই পারেননি। 40 রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিটন। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ তখন 5 উইকেটে মাত্র 145। ফলোয়ানের সংখ্যায় পড়া বাংলাদেশের হাল ধরতে পারেননি মিরাজও। উইকেট বিলিয়ে দেন মাত্র 23 রানে। আজারি জোসেফের বলে অপ্রত্যাশিত আউট। এরপর তাইজুল ইসলামের সাথে 68 রানের জুটি করেন জাকের আলী। তাইজুল 25 রানে ফিরলেও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট 50 তুলে নেন জাকের। উচ্চভিলাষী শট খেলে যখন আউট হলেন, ফলোয়ান এড়াতে বাংলাদেশের তখন প্রয়োজন 4 রান। তবে হাসান মাহমুদকে সাথে নিয়ে ফলোয়ান এড়ান তাসকিন। 8 রান করে হাসান মাঠ ছাড়েন গ্রেভসের বলে। শেষ বিকেলে শরীফুল তাসকিন মিলে স্কোরবোর্ডে 9 উইকেটে 269 রান তুলে মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 181 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবেন 2 টেলেন্ডার। সুখন সরকার, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।